বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নাসরিন ইসরাত রূপা, ব্যবস্থাপনা বিভাগ, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদের শিল্পর প্রকারভেদ পড়িয়েছিলাম, মনে আছে? পড়েছো তোমরা? বই কিনেছ? আচ্ছা, সেদিন তোমাদের আমি পড়িয়েছিলাম কি প্রাথমিক শিল্প, তাই না? এবং প্রাথমিক শিল্প কয় প্রকার পড়িয়েছিলাম? 3 প্রকার: কৃষি শিল্প, প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্প। আজকে আমি তোমাদের পড়াবো উৎপাদন শিল্প, উৎপাদন শিল্পের প্রকারভেদ। যদি সময় পাই তাহলে নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প, ওইটা তোমার ছোট ছোট সংজ্ঞা অবজেক্টিভে আর 1 নাম্বার 2 নাম্বারে আসে। আজকে তোমাদের আমি উৎপাদন শিল্প কাকে বলে আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা দেখো এবং খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? দেখো, শ্রম ও যন্ত্রের সাহায্যে, খেয়াল করো কিন্তু, শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্থ প্রস্তুত লিখেছি। শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্থ প্রস্তুত পণ্য সামগ্রীকে মানুষের ব্যবহার উপযোগী চূড়ান্ত দ্রব্য সামগ্রী প্রস্তুত করাকে উৎপাদন শিল্প বলে। দেখো কি লিখেছি, শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্থ প্রস্তুত পণ্য সামগ্রীকে মানুষের ব্যবহার উপযোগী চূড়ান্ত দ্রব্য সামগ্রী প্রস্তুত করাকে উৎপাদন শিল্প বলে। দেখা যাচ্ছে কি লিখেছি, শ্রম ও যন্ত্রের সাহায্যে কি ব্যবহার করা হয়? কাঁচামাল বা অর্থ প্রস্তুত পণ্য সামগ্রীকে মানুষের ব্যবহার উপযোগী চূড়ান্ত দ্রব্য সামগ্রী প্রস্তুত করাকে বলা হয় উৎপাদন শিল্প। আচ্ছা, লিখেছ? বুঝতে পেরেছো তো? এখানে কি বলেছি যে শ্রম এবং যন্ত্রের সাহায্যে কি ব্যবহার করা হয়? কাঁচামাল বা অর্ধ প্রস্তুত, মানে কাঁচামাল বা অর্ধ প্রস্তুত জিনিসটা পুরোপুরি প্রস্তুত করা হয়নি, এটাকে মানুষের ব্যবহার উপযোগী চূড়ান্ত দ্রব্য সামগ্রী প্রস্তুত করাকে বলা হয় তোমার উৎপাদন শিল্প। আমি মুছে ফেলছি। এখন তোমাদের উৎপাদন শিল্প কত প্রকার সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি এবং লিখে দিচ্ছি। সেদিন যখন তোমাদের আমি চার্ট দিয়েছিলাম সেখানে লেখা ছিল উৎপাদন শিল্প, তাই না? উৎপাদন শিল্প কত প্রকার?
উৎপাদন শিল্প তোমার 4 প্রকার। তোমাদের অবজেক্টিভে আসে যে উৎপাদন শিল্প কত প্রকার? কত প্রকার? 4 প্রকার। আমি এখন নামগুলি লিখছি। এক নাম্বার দেখো, এক নাম্বার হচ্ছে তোমার বিশ্লেষণ শিল্প। এক নাম্বার লিখেছি বিশ্লেষণ শিল্প, 2 নাম্বার যৌগিক শিল্প, দেখা যাচ্ছে 2 নাম্বার কি লিখেছি? যৌগিক শিল্প। 3 নাম্বার প্রক্রিয়া ভিত্তিক শিল্প, এবং 4 নাম্বার সংযোজন শিল্প। 4 নাম্বার সংযোজন শিল্প। তাহলে আমি কি বলেছিলাম যে উৎপাদন শিল্প 4 প্রকার। 4 প্রকার মধ্যে প্রথম হচ্ছে তোমার বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, 2 নাম্বার, 3 নাম্বার প্রক্রিয়া ভিত্তিক শিল্প, 4 হচ্ছে তোমার সংযোজন শিল্প। এটা তোমাদের অবজেক্টিভে আসতে পারে যে উৎপাদন শিল্প কত প্রকার, তখন 4 প্রকার আসবে। আর যদি তোমার অনুধাবনে আসে রোমানে, তখন এরকম তোমার 4টা নাম দেওয়া থাকতে পারে। ঠিক আছে, যে এটা কি শিল্প। আজকে আমি তোমাদের এই বিশ্লেষণ শিল্প কাকে বলে, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক, সংযোজন শিল্প, এগুলি সংজ্ঞা সহ বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আছে তোমার বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্প কি? তোমার একই, খেয়াল করো কিন্তু, একই পদার্থকে তোমার বিশ্লেষণ করে তোমার বিভিন্ন পণ্য সামগ্রী প্রস্তুত করাকে বলা হয় বিশ্লেষণ শিল্প। খেয়াল করো, পদার্থ কয়টা? একটা নেওয়া হচ্ছে। একই পদার্থকে বিশ্লেষণ করে বিভিন্ন পণ্য সামগ্রী প্রস্তুত করাকে বলা হয় বিশ্লেষণ শিল্প। আমি আবারও বলছি, বিশ্লেষণ শিল্প কি? একই পদার্থকে তোমার বিশ্লেষণ করে বিভিন্ন পণ্য সামগ্রী প্রস্তুত করাকে বলা হয় বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্পে তোমার উদাহরণ হচ্ছে তোমার, মনে করো খনিজ তেল। খনিজ তেলটা একটা পদার্থ, ঠিক আছে? এই খনিজ তেলকে তোমার পরিশোধন করে তোমার কি কি বানানো যায়? খনিজ তেলকে পরিশোধন করে তোমার পেট্রোল, ডিজেল এবং কেরোসিন তৈরি করা হয়। তাহলে পদার্থটা কি? খনিজ তেল। এই খনিজ তেলকে কি করা হলো? তোমার পরিশোধন করে বা বিশ্লেষণ করে কি বানানো হলো? তোমার কেরোসিন, ডিজেল এবং পেট্রোল তৈরি করা হয়। ঠিক আছে? আবার আছে তোমার খনিজ কয়লা। এই খনিজ কয়লাকেও তোমার বিশ্লেষণ করে কোক, কয়লা, তারপরে তোমার নেপথুলিন এবং আলকাট্রা তৈরি করা হয়। খনিজ কয়লাকে তোমার বিশ্লেষণ করে কি তৈরি করা হয়? কোক, কয়লা, নেপথুলিন এবং আলকাট্রা তৈরি করা হয়। তাহলে আমরা সংজ্ঞাটা বুঝতে পারলাম যে পদার্থ ছিল কি? প্রথমের উদাহরণে ছিল তোমার খনিজ তেল, তাই না? তাহলে খনিজ তেলকে পরিশোধন করে আমরা কি পেয়েছিলাম? ডিজেল, কেরোসিন এবং তোমার পেট্রোল। আর খনিজ কয়লাকে তোমার পরিশোধন করে বা বিশ্লেষণ করে কি করা হলো? তোমার কোক, কয়লা, নেপথুলিন এবং আলকাট্রা তৈরি করা হলো। এটা তোমাদের 1 নম্বরে বা 2 নম্বরে আসে এবং অবজেক্টিভে আসে। এটা সাধারণত তোমার সৃজনশীলে আসে না, সেই জন্য। আর এটা তোমার সৃজনশীল কিভাবে আসে আমি বর্ণনায় গেলাম না, তবুও তোমাদের যদি আসে তো বুঝতে পারলা যে এরকম যদি থাকে যে কোনো একটা পদার্থকে তোমার বিশ্লেষণ করে কিভাবে অন্য পদার্থ তৈরি করা হয়, এরকম যদি থাকে তখন বলবা যে তোমার এটা কি শিল্প? বিশ্লেষণ শিল্প। তারপরে 2 নম্বর কি আছে আমাদের? যৌগিক শিল্প। যৌগিক শিল্পটা কি? যে শিল্পে
তোমার পৃথক পৃথক পদার্থকে সংমিশ্রণ করে একটি পদার্থে পরিণত করা হয়। যে শিল্পে, খেয়াল করে সংজ্ঞাটা, পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি করা হয়। কি বলছি আবার শোনো, যে শিল্পে পৃথক পৃথক পদার্থকে সংমিশ্রণ করে তোমার নতুন শিল্প তৈরি করা হয়, সেটা হচ্ছে তোমার যৌগিক শিল্প। আগে ছিল তোমার সংজ্ঞাটা ছিল যে শিল্পে একটি পদার্থকে বিশ্লেষণ করে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা হয়েছিল। আর এখন কি বলছি, যে শিল্পে পৃথক পৃথক পদার্থকে সংমিশ্রণ করে, মানে একত্রিত করে তোমার একটা নতুন কিছু বানানো হয়, নতুন দ্রব্য তৈরি করা হয়। আমি উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে তোমার লৌহ আকরিক। খেয়াল করো কি কি, লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ এবং চুনাপাথর। কি কি বলেছি, লৌহ আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ এবং চুনাপাথর, এগুলাকে মিশিয়ে ইস্পাত শিল্প তৈরি করা হয়। কি তৈরি করা হয়? ইস্পাত শিল্প। আবার আমি উদাহরণটা বলছি কি কি, লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ, কয়লা, চুনাপাথর। তাহলে পদার্থ কি ছিল? পৃথক পৃথক ছিল না? এই পৃথক পৃথক পদার্থকে কি করা হলো? সংমিশ্রণ করা হলো, মানে একত্রিত করা হলো, করে তোমার একটা নতুন দ্রব্য তৈরি করা হলো। সেই নতুন দ্রব্যটা আমরা কি পেলাম? ইস্পাত শিল্প। বুঝেছ? এরকম তোমার আরো আছে, তোমার সাবান, সিমেন্ট, সার, এগুলিও তোমার বিভিন্ন তোমার পদার্থ মিশিয়ে এই সাবান বা সিমেন্ট বা সার তৈরি করা হয়। এই সাবান, সিমেন্ট, সার যখন তৈরি করা হয় তখনও তোমার বিভিন্ন পণ্য, তোমার পদার্থ মিশিয়ে সাবান, সিমেন্ট, সার তৈরি করা হয়। এই সাবান, সিমেন্ট, সার, ইস্পাত শিল্প যদি থাকে তখন তোমরা কোন শিল্প বলবে? যৌগিক শিল্প। ঠিক আছে? এই দুইটা তোমাদের সৃজনশীলে সাধারণত আসে না। আমি পরের দুইটা তোমাদের ব্যাখ্যা করে কিভাবে সৃজনশীল আসে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? পরেরটাই যাই। পরেরটা কি আছে তোমার? প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এই প্রক্রিয়া ভিত্তিক শিল্পটা কি? যে শিল্পে তোমার বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে, খেয়াল করো তোমার 3 নম্বরটি কি বলেছি? প্রক্রিয়া ভিত্তিক শিল্প। যে শিল্পে তোমার কাঁচামাল বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত পণ্যে পরিণত হয়। আবার শোনো, যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত পণ্যে পরিণত হয় তাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এই প্রক্রিয়া ভিত্তিক শিল্পের কয়েকটি উদাহরণ আমি তোমাদের বলছি এবং সৃজনশীলটা কিভাবে আসে সেটাও আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার প্রক্রিয়া ভিত্তিক শিল্পে তোমার আসতে পারে, তোমার থাকে যে তোমার আখ থেকে কি তৈরি করা হয়? চিনি, তাই না? আবার আমরা যে ভাত খাই সেই ধান থেকে কি হয়? চাল। আবার আমরা রুটি খাই, রুটিটা কি? তোমার গম থেকে ময়দা বা আটা। খেয়াল করো, জিনিসটা কি ছিল? কাঁচামাল ছিল। কাঁচামালটা কি ছিল? তোমার গম ছিল, তারপরে তোমার ধান ছিল এবং আখ বলেছি। তারপরে তোমার আমরা যে কাপড় পরি সেই কাপড়ের তুলাটাও আমরা কিন্তু তোমার কোত্থেকে পাই? তুলাটা আসে তোমার পাট থেকে এবং তোমার পশুর চামড়া থেকে, লোম থেকেও কিন্তু তোমার বস্ত্র তৈরি করা হয়। ঠিক আছে? এই তুলা থেকে এবং পাট থেকে তোমার বস্ত্র তৈরি করা হয়। এরকম যদি থাকে তাহলে আমরা কি শিল্প বলবো? সেটাকে বলবো আমরা প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এই প্রক্রিয়া ভিত্তিক শিল্পে তোমার আমি একটু সৃজনশীল কিভাবে আসে বুঝিয়ে দিব। তার আগে সংজ্ঞাটা আরেকবার বলে দিচ্ছি। যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত পণ্যে পরিণত হয় তাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এই সংজ্ঞাটা খুব ভালো করে মুখস্থ করতে হবে যেন তোমাদের সৃজনশীল আসলে তোমরা যেন লিখতে পারো। প্রথমত তোমার বলবে এটা কোন শিল্প, আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমার পরীক্ষায় আসে। মনে করো জনাব সিরাজ, একটা নাম, যে কোনো নামই বললাম, জনাব সিরাজ তোমার আমাদের মুক্তাগাছার উদাহরণে দেই। মুক্তাগাছার বাসিন্দা, ওনার একটা তোমার ময়দার কারখানা আছে। ঠিক আছে? সেইখানে উনি কি করেন? স্থানীয় তোমার কৃষকদের কাছ থেকে তোমার উৎকৃষ্ট মানের গম সংগ্রহ করে কি করেন? ময়দা তৈরি করেন। তাহলে উনি কি সংগ্রহ করলেন? গম। গমটা কি? কাঁচামাল। আমি সংজ্ঞায় কি বলেছিলাম? যে শিল্পে তোমার কাঁচামাল
তোমার বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত পণ্যে পরিণত হয় তাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তাহলে তোমার সিরাজ কি করলেন, তোমার কৃষকদের কাছ থেকে উৎকৃষ্ট মানের গম সংগ্রহ করে এনে তোমার ময়দা তৈরি করেন এবং ওনার যে ময়দা সেই ময়দা তোমার মুক্তাগাছা বা বিভিন্ন উপজেলায় তোমার খুব জনপ্রিয়। ঠিক আছে, মানের যেহেতু ভালো উৎকৃষ্ট মানের সেই জন্য তোমার ওনার ময়দাটা তোমার মুক্তাগাছা বা আশেপাশে যার উপজেলা আসে সেইগুলির ওনার ময়দাটা খুব জনপ্রিয়। কিন্তু উনি তোমার ভাবছেন যে উনি বাংলাদেশের আরো তোমার জায়গায় তার ময়দাটা যেন প্রচার হয়। এখন উনি ভাবছেন যে ময়দাটা প্রচার করতে হলে তো অবশ্যই তোমার কি করতে হবে বলো তো, অবশ্যই বিজ্ঞাপন দিতে হবে বা বিভিন্নভাবে সেটা প্রচার করতে হবে। ঠিক আছে, এখন এই প্রচার করতে হলে তোমার প্রথমত যেটা বলা হয় সেটাকে বলা হয় বাজারজাতকরণ প্রসার। আমি তোমাদের প্রথম ক্লাসে যখন ব্যবসা পড়িয়েছিলাম তখন ব্যবসার সংজ্ঞায় পড়িয়েছিলাম না যে ব্যবসা করতে গেলে তোমার বিভিন্ন কাজ করতে হয়, সেই কাজের মধ্যে তোমার বাজারজাতকরণ বিজ্ঞাপন করেছিলাম না। সেই তার গমটা যদি তোমার মুক্তাগাছা ছাড়াও যদি আরো তোমার সারা বাংলাদেশে যদি তোমার বিক্রি করতে চান তাহলে অবশ্যই কি করতে হবে, প্রচার করতে হবে। শুধু পণ্য তোমার উৎকৃষ্ট মানের হলেই যে তোমার পণ্য চলে তা না, কিন্তু ওনার ক্রেতার সংখ্যা সীমিত। এই সীমিত হওয়ার কারণে উনি চাচ্ছেন যে সারা বাংলাদেশের ক্রেতাই আমার এই গমটা ব্যবহার করুক। এই ব্যবহার করতে হলে অবশ্যই তার কি দরকার, প্রচার দরকার। এই প্রচারের জন্য তোমার কি করতে হবে, বিভিন্ন অ্যাডভার্টাইজ দিতে হবে। আমি বাজারজাতকরণ প্রসারটা তোমাদের পরবর্তীতে আরো ক্লাস নিব, তখন বাজারজাতকরণ প্রসারটা ভালো করে বুঝিয়ে দিব। এখন তো বলছি যে বাজারজাতকরণ প্রসারটা কি। বাজারজাতকরণ প্রসার হচ্ছে তোমার, খেয়াল করো, পণ্য সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের তোমার অভিহিত করে মানে জানিয়ে তাদেরকে চূড়ান্ত ক্রেতায় পরিণত করাটাকে বলা হয় বা ভোক্তায় পরিণত করাকে বলা হয় বাজারজাতকরণ প্রসার। কি বলেছি, পণ্য সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের আকৃষ্ট করে বা অভিহিত করে তাদেরকে তোমার পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করাকেই বলা হয় বাজারজাতকরণ প্রসার। এই বাজারজাতকরণ প্রসারের মধ্যে তোমার আছে তোমার ব্যক্তিক বিক্রয়, বিজ্ঞাপন, তোমার বিভিন্ন প্রচারপত্র, এই বিভিন্ন অনেক জিনিস আছে, আমি পরে তোমাদের সেগুলি বিস্তারিত বলে দিব। এখন বললাম যে ওনার এই পণ্যটাকে প্রচার করতে হলে অবশ্যই কি করতে হবে, বাজারজাতকরণ প্রসারে বিভিন্ন যে জিনিস বললাম বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, এগুলি অবশ্যই করতে হবে। তাহলে তার কি হবে, ওনার পণ্য শুধু মুক্তাগাছা বা আশেপাশে এলাকার মানুষই ভোগ করবে না, সারা বাংলাদেশের মানুষ সেটা জানবে এবং ভোগ করবে। বুঝতে পেরেছ? তাহলে তোমার গতে থাকবে কি যে জনাব সিরাজের শিল্প, এটা কোন শিল্পের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব যে উদ্দীপকে তোমার সিরাজের শিল্পটা হচ্ছে কি প্রক্রিয়া ভিত্তিক শিল্প। প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলার পরে তোমরা কি করবে, পরের স্টেপে চলে যাবে, সংজ্ঞাটা লিখতে হবে। সংজ্ঞাটা কি বলেছি, যে শিল্প তোমার কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত পণ্যে পরিণত হয় তাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এটা লিখে তারপরে উদ্দীপকটা, পুরা উদ্দীপকটা লিখবে এবং তোমার মনের মাধুরী মিশিয়ে আরো সুন্দর করে সেটাকে উপস্থাপন করবে। কারণ সৃজনশীল মানে তো তোমার কি সুন্দর করে উপস্থাপন করা, তাই না? কিন্তু তোমার সেটা তোমার শুধু সুন্দর করে উপস্থাপন করলে হবে না, বিষয়টা তোমার সেটার উপরে নির্ভর করে হতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবং ঘয়ে কি থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। এখানে ঘয়ে যেহেতু তোমার উদ্দীপকটা এভাবে বলা হয়েছে যে সে কি করতে চায়, আরো মানুষের কাছে সেটা তার বা তার ক্রেতার সংখ্যা বাড়াতে চায়। বাড়াতে হলে অবশ্যই প্রচার করতে হবে। তাহলে আমরা অবশ্যই বাজারজাতকরণ প্রসারটা জানবো। নেক্সট তোমাদের বাজারজাতকরণ প্রসারটা আমি আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপরে আছে কি আমাদের 4 নাম্বার সংযোজন শিল্প। এই সংযোজন শিল্পটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। সংযোজন শিল্প কি, অন্য শিল্পে তোমার উৎপাদিত উপকরণকে তোমার কি করে, অন্য শিল্পে উৎপাদিত উপকরণকে একত্রিত করে নতুন সামগ্রী তৈরি করাকে বলা হয় কি শিল্প, সংযোজন শিল্প। খেয়াল করো, অন্য শিল্পে উৎপাদিত উপকরণ, অন্য একটা শিল্পে সেই তোমার উপকরণটা
উৎপাদিত হয়েছে সেখান থেকে সে সংগ্রহ করে এনে তারপরে আবার নতুন করে সংযোজন করে আরেকটা শিল্প বানিয়েছে। এর নাম কি? সংযোজন শিল্প। আগেরটা বলেছিলাম কাঁচামাল, এখনটা বলতেছি অন্য শিল্পে উৎপাদিত উপকরণ সংগ্রহ করে নতুন কোনো পণ্য সামগ্রী তৈরি করাকে বলা হয় সংযোজন শিল্প। খুব খেয়াল করে কিন্তু আনসার করতে হবে। যে উদ্দীপকটা কি আসলো চট করে না ভেবে কিন্তু দেওয়া যাবে না। কি করতে হবে? অবশ্যই ভেবে চিন্তে সুন্দর করে আনসার করতে হবে। আচ্ছা, এখন আমি তোমাদের এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে তোমার সংযোজন শিল্পটা কিভাবে আসতে পারে। মনে করো জনাব মিনন কক্সবাজারের বাসিন্দা, সে চীন থেকে তোমার মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ তোমার আমদানি করে। খেয়াল করো, জনাব মিলন কক্সবাজারের বাসিন্দা, উনি কি করেন? চীন থেকে তোমার মোবাইলের বিভিন্ন খুচরা যন্ত্রাংশ আমাদের দেশে বাংলাদেশে এনে সংযুক্ত করে মোবাইল তৈরি করে আমাদের দেশে এনে তোমার বিক্রি করে। উনি কি আনলো? তোমার বিদেশ থেকে মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ। তাহলে আমি সঙ্গে কি বলেছি? অন্য শিল্পে উৎপাদিত উপকরণ সংযোজন করে নতুন শিল্প তৈরি করাকে বলা হয় সংযোজন শিল্প। তাহলে জনাব মিনন কি করলেন? তোমার চীন থেকে মোবাইলের যন্ত্রাংশ এনে আমাদের দেশে এনে তোমার সংযোগ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সংযোজন করে নতুন একটা শিল্প তৈরি করলেন। কি শিল্প? মোবাইল। শুধু মোবাইলই তোমার উদাহরণে আসবে না, আরও অন্যান্য জিনিস আমি ওখানে বলতে পারি। আচ্ছা, এটা তোমার শেষ হয় নাই। এখানে তোমার মিলনেরটাও তোমার এরকম হতে পারে যে মিলনের তোমার ইয়ের সংখ্যা সীমিত, ক্রেতার সংখ্যা সীমিত। এখন সে তার ক্রেতার সংখ্যা বাড়ানোর জন্য কি করতে পারে? ঘ নাম্বারে এরকম আসতে পারে যে মিলনের ক্রেতার সংখ্যা বাড়াতে হলে কি দরকার? অবশ্যই সেই আমাদের বাজারজাতকরণ প্রসারের দরকার, তাই না? ঘ নাম্বারে যে এরকম আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি শুধু তোমাদের কি বলেছি? মোবাইলের কথা বলেছি। মোবাইল শুধু সংযোজন শিল্প না, আরও শিল্প আছে আমাদের দেশে। তোমার মোটর গাড়ি, তারপরে রেল ইঞ্জিন, তারপরে তোমার জাহাজ, বিমান, এগুলির তোমার যন্ত্রাংশ তোমার অন্য শিল্পে উৎপাদিত হয়। বিশেষ করে বিদেশ থেকে এগুলির যন্ত্রাংশ এনে আমাদের দেশে তোমার সংযুক্ত করে তারপরে দেওয়া হয়। ঠিক আছে? তাহলে এখন কিন্তু তোমরা এটা বুঝতে পেরেছ যে সংযোজন শিল্পটা কি। আমি আবার সংজ্ঞাটা বলছি, অন্য শিল্পে উৎপাদিত উপকরণ একত্রিত করে নতুন দ্রব্য তৈরি করাকে বলা হয় সংযোজন শিল্প। উদাহরণ কি? মোবাইল, বিমান, জাহাজ, রেল ইঞ্জিন, মোটর গাড়ি, এগুলি হচ্ছে তোমার সংযোজন শিল্পের উদাহরণ। এখন কি পরীক্ষা আসতে পারবে না? আচ্ছা, আমি তোমাদের ওই প্রক্রিয়া ভিত্তিক শিল্পের মধ্যে একটা উদাহরণ বলেছিলাম, সেটা কি বলেছিলাম? গম। আরেকটা উদাহরণ তোমাদের দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা আরেকটা কিভাবে আসে। তোমার প্রক্রিয়া ভিত্তিক শিল্পটা কি বলেছি? যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে পরিণত হয় বা চূড়ান্ত পণ্যে পরিণত হয় তাকে বলা হয় প্রক্রিয়া ভিত্তিক শিল্প। সেখানে আমি বলেছিলাম তোমাদের গম দিয়ে বুঝিয়েছিলাম। এখন আরেকটা উদাহরণ দেই। মনে করো জনাব ইমরান, ঠিক আছে, তার একটা তোমার রাইস মিল আছে। এটা তোমরা সবসময় রাস্তাঘাটে দেখো, রাইস মিল আছে। সেই রাইস মিলে উনি কি করেন? স্থানীয় কৃষকদের কাছ থেকে তোমার ধান সংগ্রহ করে এনে রাইস মিলে তোমার করেন, মানে ভাঙে তারপরে তোমার চাল করে মুক্তাগাছা বা আশেপাশে বিভিন্ন জায়গায় সেই তোমার তার রাইস মিলে মানে চালটা বিক্রি করেন। ঠিক আছে? উনার চালটা উৎকৃষ্ট মানের এবং উনি তোমার যথেষ্ট পরিশ্রমী। উনি ভাবছেন যে ওনার সেই মানে সমিল না তো রাইস মিলটাকে তোমার আধুনিক করার জন্য স্বয়ংক্রিয় মেশিনে তোমার চাল ভাঙাতে চাচ্ছেন। এখন যেহেতু সব ডিজিটাল বাংলাদেশ, তাই না? সেই আগের পুরানো মেশিন দিয়ে আর চলবে না। উনি চাচ্ছেন কি? ওনার তোমার ধানের মিলটাকে তোমার রাইস মিলটাকে তোমার স্বয়ংক্রিয় মেশিন দিয়ে করার জন্য। ঠিক আছে? এরকমও থাকে। তখন তোমরা যদি এরকম থাকে যে তোমার ইমরান এরকম একটা রাইস মিল ছিল, সে ভাবছে যে সে যেহেতু তোমার অনেক দক্ষ এবং পরিশ্রমী, সে চাচ্ছে যে একটা তোমার স্বয়ংক্রিয় মেশিন এনে
তোমার ইয়ে করবে, রাইস মিল দিবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি এরকম থাকে তখন তোমরা কি করবে, কোন শিল্পের মধ্যে দিবে, প্রক্রিয়া ভিত্তিক শিল্প। এবং ঘ নাম্বারে থাকতে পারে যে তোমার সে যে তোমার স্বয়ংক্রিয় মেশিন যে বসাতে যাচ্ছে, তাহলে কিসের দরকার, আগেরটা তো আমরা প্রচারের কথা বলেছিলাম, এখন প্রচারের না, এখন তার যথেষ্ট সক্ষমতা নেই। ঘ নাম্বারে থাকতে পারে তার যথেষ্ট সক্ষমতা নেই, সক্ষমতা নেই মানে কি, তার যথেষ্ট টাকা পয়সা। তাহলে যেহেতু তার টাকা নেই, টাকার জন্য কি করতে হবে, তার ব্যক্তিগত টাকা আত্মীয় স্বজনের কাছ থেকে আনতে হবে, সেগুলো দিয়েও যদি না হয় তখন সর্বশেষ কোথায় যেতে হবে বলতো। আমি এটাও কিন্তু তোমাদের পড়িয়েছিলাম প্রথম দিন যখন ব্যবসার কার্যাবলী পড়িয়েছিলাম, তখন বলেছিলাম না যে আমাদের অর্থের বাধাকে দূর করে, অর্থের বাধা দূর করে তোমার ব্যাংক। তাহলে তার কোথায় যেতে হবে, ব্যাংকে সাহায্য নিতে হবে, অর্থাৎ ব্যাংক থেকে ঋণ নিয়ে তার স্বয়ংক্রিয় সেই তোমার চালের মিলটা করতে হবে, রাইস মিলটা, ঠিক আছে। স্বয়ংক্রিয় মেশিন বসাতে হলে অবশ্যই তার বেশি টাকা দরকার, সেই টাকা তোমার আনতে হবে কোত্থেকে, ব্যাংক থেকে ঋণের মাধ্যমে সেই টাকা সংস্থান করতে হবে। তাহলে কি বুঝতে পেরেছ, আমি কি চারটা বোঝাতে পারলাম? এই চারটা কিন্তু তোমার অবশ্যই মনোযোগ দিয়ে আমি যে উদাহরণগুলি বলেছি সেগুলি খুব ভালো করে তোমার পড়তে হবে অবজেক্টিভগুলি জন্য, এবং সৃজনশীল যে দুইটা বুঝিয়ে দিলাম। আমি যে বললাম শুধু এভাবেই আসবে তা না, তোমাদের টেকনিকটা জানতে হবে যে এরকম থাকতে পারে, এরকম উদাহরণ থাকতে পারে, এইগুলি আর হুবহু আসবে না। আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে এইভাবে এই প্রশ্নটা আসে। তাহলে কি উৎপাদন শিল্পটা বোঝা গেল? আচ্ছা, আমি তোমাদের প্রথম দিন কি পড়িয়েছিলাম, প্রথম দিন মানে গত ক্লাসে পড়েছিলাম শিল্প। সেই শিল্পের প্রকার ভেদে ছিল 4 প্রকার। সেই 4 প্রকারের গত ক্লাসে তোমাদের পড়েছিলাম প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্প বলেছিলাম 3 প্রকার, কি কি, কৃষি শিল্প, নিষ্কাশন শিল্প এবং প্রজনন শিল্প। আজকে কি বললাম, উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প 4 প্রকার বললাম, কি কি, বিশ্লেষণ, যৌগিক, প্রক্রিয়া ভিত্তিক এবং সংযোজন শিল্প। এই হচ্ছে তোমার শিল্পের 2টা প্রকার গেল। আরো 2টা প্রকার আছে, একটা হচ্ছে তোমার নির্মাণ শিল্প, আর একটা হচ্ছে সেবা পরিবেশক শিল্প। এখন আমি এটা একটু মুছে দিচ্ছি। আমাদের শিল্পটা ছিল তোমার আমি প্রাথমিক শিল্প পড়িয়েছি, উৎপাদন পড়িয়েছি, আর বাকি রইল কি আমাদের তোমার নির্মাণ শিল্প, আর এটা হচ্ছে তোমার সেবা পরিবেশক শিল্প, ঠিক আছে। এটা হচ্ছে মেইন শিল্প। যদি বলে যে শিল্প কত প্রকার, তখন বলবে 4 প্রকার। প্রাথমিক, একটু লিখে দিচ্ছি, প্রাথমিক শিল্প, 2 হচ্ছে উৎপাদন শিল্প, 3 হচ্ছে তোমার নির্মাণ শিল্প, 4 হচ্ছে সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প। এই নির্মাণ শিল্প এবং সেবা পরিবেশক শিল্প তোমাদের অবজেক্টিভে বা 1-2 আসে, আর এই দুটো তো ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছি। তাহলে আমাদের 3 নাম্বার কি হলো, নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প কোনটা, যে শিল্প তোমার প্রচেষ্টার মাধ্যমে, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে, খেয়াল করো কি তৈরি করা হয় নির্মাণ শিল্পে, রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা। কি কি, রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা, ঠিক আছে। এখানে আমরা উদাহরণ দিতে পারি কি 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 নির্মাণ করা হয়, যে আমাদের এখন কি নির্মাণ করা হচ্ছে, পদ্মা সেতু, তাই না। তারপরে যমুনা সেতু অনেক আগেই হয়ে গেছে, এইগুলি তোমার সেতু। তারপর বড় বড় তোমার দালান কোঠা, তারপরে তোমার এই যে রাস্তাঘাট নির্মাণ করা হয়, এগুলি তোমার বাঁধ। যদি দেখো এগুলি আসে তাহলে কি বলবে, তোমার কোন শিল্পের মধ্যে পড়বে, নির্মাণ শিল্প, ঠিক আছে। তাহলে আমরা নির্মাণ শিল্পটা কি বলবো, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে
তোমার রাস্তাঘাট, সেতু, বাঁধ নির্মাণ করা হয় বা দালান কোঠা নির্মাণ করা হয় তাকে বলা হয় নির্মাণ শিল্প। বুঝতে পেরেছ? উদাহরণগুলি কিন্তু মনে রাখতে হবে খুব ভালো করে, এবং সংজ্ঞাটা এক দুয়ে যদি আসে তখন এভাবে দিন। তারপরে আরেকটা বাক্যে আমাদের কি হলো? সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্পটা খুব মজার। এটা কি? যে শিল্প মানুষের জীবনযাত্রাকে আধুনিক এবং আরামদায়ক করেছে তাকে বলা হয় সেবা পরিবেশক শিল্প। যে শিল্প কি করেছে? মানুষের জীবনকে আরামদায়ক এবং আধুনিক করেছে, সেটা হচ্ছে তোমার সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্পে ক্লাসে থাকলে আমি উদাহরণ দিয়ে জিজ্ঞেস করতাম যে দু একটা বলতে পারো কিনা। আমাদের প্রত্যেকের ঘরেই আছে, সেটা কি? বিদ্যুৎ, গ্যাস, এগুলি। তারপরে আমরা সব সময় যে ব্যবহার করি, আজকাল সবারই আছে, সেটা হচ্ছে তোমার টেলিফোন বা মোবাইল। এগুলা কি আমাদের সেবা দেয় না? এই যে কারেন্ট না থাকলে আমরা অস্থির হয়ে যাই, তাই না? তারপরে যদি গ্যাস একদিন না থাকে, রান্না হয় না, খুব কষ্ট। তাহলে এগুলি আমাদের কি দিচ্ছে? সেবা দিচ্ছে না? তারপরে মোবাইল থাকার কারণে, এই যে দেখো, মোবাইল হওয়ার কারণে আমরা অনলাইন ক্লাস করাতে পারছি। তাহলে কি এই মোবাইল থাকার কারণে কিন্তু আমরা অনেক সেবা পাচ্ছি, তাই না? তাহলে এই মোবাইলটা আমাদের কি শিল্পের মধ্যে পড়লো? সেবা পরিবেশক শিল্প। এই অনলাইন ক্লাসটা এই মোবাইলের কল্যাণেই আমাদের হচ্ছে। তাহলে বিদ্যুৎ, গ্যাস, তারপরে মোবাইল, টেলিফোন, এগুলি হচ্ছে তোমার সেবা পরিবেশক শিল্প। তোমরা কি বুঝতে পেরেছ? আচ্ছা, এই তোমাদের অবজেক্টিভগুলি অবশ্যই যে উদাহরণগুলি বললাম সেগুলি ভালো করে পড়বে। আশা করি তোমরা বইয়ের মধ্যে কিনে ফেলেছ। এগুলি যদি সাথে সাথে পড়ে ফেলো, শিখে ফেলো, দেখবা কোনোই ব্যাপার লাগবে না। একদম ফাইনাল পর্যন্ত তোমাদের এভাবেই পরীক্ষায় আসে। আমরা যে তোমার ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে তোমার পরীক্ষা, তারপরে টেস্ট যা আসে একদম ফাইনাল পর্যন্ত এই ধরনের জিনিসের উপর ভিত্তি করে এভাবেই পরীক্ষায় আসে। তোমরা যদি প্রথম থেকে ভালো করে শিখে ফেলো, আশা করি কোনো সমস্যা হবে না, ভালো একটা রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কি করবে? এই যে সেবা মোবাইলের মাধ্যমে কি করবে? মোবাইল করে জানাবে যে ম্যাডাম এটা বুঝতে পারি নাই বা একটু কি হয়েছে। ঠিক আছে? আশা করি আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব। নেক্সট ক্লাসে আমি তোমাদের বাণিজ্য পড়ানোর চেষ্টা করব। প্রথম কি পড়েছি? ব্যবসা, তাই না? 2 দিন পড়ালাম শিল্পর ক্লাস মোটামুটি আল্লাহ দিলে শেষ। তারপরে আমি তোমাদের বাণিজ্যটাও পড়াবো। পড়ালেখা আসলে খুবই মজার, যদি তুমি সেটাকে আনন্দের সাথে সেটা গ্রহণ করো। উদাহরণগুলি ভালো করে পড়বে। আর আমি যে তোমার সৃজনশীল বুঝিয়ে দিলাম এভাবেই যে আসবে তা না, মানে এগুলির উপরে ভিত্তি করে এরকম তোমার জিনিসগুলির উপর ভিত্তি করে আসে। ঠিক আছে? একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বে আশা করি, এবং আমাকে তোমার মোবাইলের মাধ্যমে কোনো সমস্যা হলে জানাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।